প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, নিরাপদে আছো। আজকে আমাদের পাঠে চলে যাই। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, বলো তো গত ক্লাসে আমরা কি পড়েছিলাম? হ্যাঁ, দাদির হাতের মজার পিঠা গল্প পড়েছিলাম, তাই না? গত ক্লাসে আমরা গল্পের শেষ অংশ পড়েছিলাম। আজকে তাহলে দেখব যে পুরো গল্পতে কি আছে সেটা আমরা একটু মনে করে দেখব। গল্পের প্রথমে ছিল বাংলাদেশে কখন পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যায়। হ্যাঁ, শীতকালে পিঠাপুলির খাওয়ার ধুম পড়ে যায়। আর বিভিন্ন ধরনের পিঠার আমরা নাম জেনেছিলাম, তাই না? ভাপা পিঠা, পাটিসাপটা পিঠা, খেজুর পিঠা, চিতই পিঠা, আর অনেক রকম পিঠা। তপু আর তুলি কোথায় গিয়েছিল? হ্যাঁ, গ্রামের বাড়ি। গ্রামের বাড়িতে দাদি আছে, তার কাছে গিয়েছিল বেড়াতে, তাই না? শীতের ছুটিতে দাদি তাদের জন্য কি পিঠা বানিয়েছিল? হ্যাঁ, দাদি তাদের জন্য ভাপা পিঠা বানিয়েছিল। আচ্ছা, ভাপা পিঠা কিভাবে বানাতে হয় সেটাও আমরা জেনেছি। কিভাবে বানাতে হয় বলো তো? একটা ছাঁচের মধ্যে কি দিতে হয়? গুড় দিতে হয়, চালের গুঁড়ো দিতে হয়, আর নারকেল দিতে হয়। তারপর সেখানে আর কে কে এসেছিল? হ্যাঁ, তুলি আর তপুর ফুফু এসেছিল, ফুফাতো ভাই বোন এসেছিল, অনু এবং পলা, তাই না বন্ধুরা? হ্যাঁ, তো তোমাদের সবই মনে আছে। তারপর তারা কয়দিন গ্রামে থাকলো? তারা 7 দিন গ্রামে থাকলো, অনেক রকম পিঠা খেলো, তাই না? হ্যাঁ, তোমরা ঠিক বলেছ। বাংলাদেশ কিসের দেশ তাহলে? বাংলাদেশ পিঠাপুলির দেশ। ঠিক, একদম ঠিক বলেছ। এক এক অঞ্চলে এক এক রকম পিঠা আমাদের তৈরি হয়। এক এক অঞ্চল এক এক রকম পিঠার জন্য বিখ্যাত। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ যে আলোচনা করলাম তার সবকিছুই তো তোমরা পারো, তাই না? হ্যাঁ, আমি জানি তোমরা পারো, তোমরা অনেক ভালো। আচ্ছা, তাহলে আমরা এবার একটু অনুশীলনীতে চলে যাই। এবার বইয়ের 38 পৃষ্ঠাতে একটু খুলবো। দেখি তো 38 পৃষ্ঠাতে কি কি আছে। আমরা এই পৃষ্ঠাটা খুলবো একটু। 1 নম্বর অনুশীলনীতে আমরা আজকে দেখব। 1 নম্বর অনুশীলনীতে কি কি আছে দেখি তো একটু। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। দেখো তাহলে কি কি শব্দ আছে এখানে? অনুষ্ঠান, সুন্দর, উনুন, ভাব, সিদ্ধ, মজাদার, অঞ্চল, বিখ্যাত। এবার আমরা এই শব্দগুলো দিয়ে শব্দার্থ শিখব এবং বাক্য শিখব। ঠিক আছে, দেখি তাহলে। দেখো প্রথম শব্দটা কি আসছে? ধুম। ধুম অর্থ কি? জাক জমক। ধুম অর্থ কি? জাক জমক। হ্যাঁ, এটা দিয়ে কি বাক্য হয় দেখো তো? শীতকালে পিঠা খাওয়ার ধুম পড়ে যায়। এটা আমরা শিখেছি, তাই না? যে কখন বাংলাদেশি পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যায়। তাহলে ধুম অর্থ জাক জমক, আর বাক্য হচ্ছে শীতকালে পিঠা খাওয়ার ধুম পড়ে যায়। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপর দেখি ভানা। ভানা শব্দটা আমরা পেয়েছি না? হ্যাঁ, এই শব্দটার অর্থ কি? শস্য থেকে খোসা বা তুষ ছাড়িয়ে নেওয়া। শস্য থেকে আমরা দেখো ধান দেখি না, ধান থেকে কি চাল হয়, তাহলে তো ধানের উপরে একটা খোসা থাকে, সেটা কি ছাড়িয়ে নেওয়ার পরেই তো চালটা আমরা পাই, তাই না? তাহলে সেটা কিভাবে ভানার পরে তারপর হচ্ছে সেই চালটা বের করতে হয়। তাহলে ভানা অর্থ শস্য থেকে খোসা ছাড়িয়ে নেওয়া বা তোষ ছাড়িয়ে নেওয়া। ঠিক আছে, এটাতে বাক্য কি হতে পারে? ঢেকিতে ধান ভানে। তোমরা ঢেকি দেখেছো? গ্রামে আছে ঢেকি, তাই না? হ্যাঁ, ঢেকিতে ধান ভানে।
তাহলে আমরা ভানা অর্থ শিখলাম শস্য থেকে খোসা বা তুষ ছাড়িয়ে নেয়া, আর বাক্য শিখলাম ঢেকিতে ধান ভানে। তারপরে শব্দ দেখি, অনুষ্ঠান। অনুষ্ঠান অর্থ কি আমরা সবাই জানি, তাই না? অনুষ্ঠান অর্থ উৎসব, ঠিক আছে? আমাদের বিভিন্ন ধরনের বিয়ের অনুষ্ঠান হয়, ঈদ, আমাদের এই যে সামনে ঈদ আসছে, ঈদও একটা অনুষ্ঠান। তারপরে আমাদের পুজো হয়, সেটাও একটা অনুষ্ঠান। বুঝতে পেরেছো? তাহলে অনুষ্ঠান দিয়ে কি বাক্য হবে দেখো তো। আমরা বিভিন্ন অনুষ্ঠানে যাই, আমরা বিভিন্ন অনুষ্ঠানে যাই। তাহলে অনুষ্ঠান অর্থ উৎসব, আর বাক্য আমরা বিভিন্ন অনুষ্ঠানে যাই। তারপর দেখি তো কি শব্দ আছে। সুন্দর। সুন্দর তো আমরা সবাই জানি, তাই না? সুন্দর অর্থ কি হতে পারে দেখো তো, সুন্দর অর্থ কি? সুন্দর অর্থ ভালো, তাই না? হ্যাঁ, গোলাপ ফুল দেখতে খুব সুন্দর। গোলাপ দেখেছো তোমরা? গোলাপ ফুল অনেক সুন্দর না? ঠিক আছে, ঠিক, একদম ঠিক বলেছো, গোলাপ ফুল অনেক সুন্দর। তাহলে সুন্দর অর্থ ভালো, গোলাপ ফুল খুব সুন্দর। সুন্দর অর্থ ভালো, গোলাপ ফুল খুব সুন্দর। উনুন। উনুন অর্থ আমরা আগেও জেনেছি, আমরা যখন গল্পটা পড়েছি তখন আমরা উনুন অর্থ জেনেছি না? উনুন অর্থ কি? চুলা। চুলাতে কি করে বলো তো? তোমরা চুলা দেখেছো? হ্যাঁ, আমরা তো চুলাতেই রান্না করি, তাহলে তো তোমরা চুলা দেখবেই। গ্রামের বাড়িতে কিসের চুলা হয়? মাটির চুলা। আর আমরা শহরে কিসের চুলায় রান্না করি? গ্যাসের চুলা। তাহলে উনুন অর্থ চুলা, উনুনে রান্না করা হয়। উনুনেই তো রান্না করা হয়, তাই না? মা কিসে রান্না করে? কিসের উপরে রান্না করে? উনুনে রান্না করে, ঠিক বলেছ। তারপর দেখি, তারপরে শব্দ ভাপ। ভাপ অর্থ গরম পানির ধোয়া। আমরা যখন চুলাতে পানি সিদ্ধ বসাই, তখন যখন সিদ্ধ হতে থাকে তখন কি একটা ধোঁয়ার মতো ওঠে না? সেটাই হচ্ছে ভাপ, গরম পানির ধোঁয়া। ভাপা পিঠা ভাপে সিদ্ধ হয়। তাহলে ভাপ, ভাপ অর্থ গরম পানির ধোঁয়া। ভাপা পিঠা ভাপে সিদ্ধ হয়। তাহলে আমরা এই শব্দগুলি দিয়ে কি শিখলাম? শব্দের অর্থ শিখলাম, বাক্যও শিখলাম, তাই না? এবার তাহলে আমরা অনুশীলনী 2-এ চলে যাই। দেখি আমরা 2-এ কি কি আছে। ঘরের ভেতরের শব্দগুলো দিয়ে খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। দেখো, এখানে অনেকগুলো ঘর আছে না? এক একটা ঘরে এক একটা শব্দ আছে। প্রথম ঘরে কি আছে? উনুনে। দ্বিতীয় ঘরে অনুষ্ঠানে। তারপরের ঘরে ভাব। তারপরের ঘরে শব্দ আছে সিদ্ধ। তারপরের ঘরে আছে বিখ্যাত। তারপরে আছে সুন্দর এবং মজাদার। এই যে আমরা শব্দগুলো দেখলাম, ঘরের ভেতরে যে শব্দগুলো দেখলাম, এই শব্দগুলো দিয়ে এই যে বাক্যগুলো আছে, একটি শব্দ দিয়ে একটি বাক্য পূরণ হবে। দেখো, ক নম্বরে কি আছে? দিয়ে তৈরি হয় ভাপা পিঠা। আচ্ছা, এখানে খালি ঘরে কি বসবে? উনুনে। এখানে কি উনুনে দিলে বাক্যটি কি মেলে? উনুনে দিয়ে তৈরি হয় না, এটা মিলছে না, তাই না? তাহলে অনুষ্ঠানে, অনুষ্ঠানে দিয়ে তৈরি হয় ভাপা পিঠা, তাও মিলছে না। তাহলে দেখো তো, ভাপ, ভাপ দিয়ে তৈরি হয় ভাপা পিঠা, এটা কি মিলেছে? হ্যাঁ, এটা মিলেছে। তাহলে এই খালি ঘরে কি বসবে এখন? এখানে বসবে ভাপ। এখানে বসবে কোন শব্দটি বসবে? এই যেখানে যে ভাপ আছে, এই শব্দটা এই খালি ঘরে বসবে। তাহলে আমি লিখে ফেলি।
দেখো তো এখন মিলেছে কিনা। ভাপ দিয়ে তৈরি হয় ভাপা পিঠা, ঠিক আছে। আচ্ছা, তারপরের বাক্যটি দেখি কি আছে। গোলাপ দেখতে, দেখো এখানে কি শব্দ বসতে পারে। গোলাপ দেখতে, এখানে যদি উনুনে দেই তাহলে গোলাপ দেখতে উনুনে, এটা কি মিললো? না, এটা তো মিললো না। তাহলে বিখ্যাত, গোলাপ দেখতে বিখ্যাত, এটাও কি মিললো? না, এটাও তো হলো না। তাহলে তারপরে শব্দটা কি আছে দেখো তো। বিখ্যাতর পরে সুন্দর, গোলাপ দেখতে সুন্দর, তাহলে এই শব্দটা মিলে গেল, তাই না? তাহলে এখানে কি বসবে? ওই সুন্দর শব্দটা বসবে। তাহলে সুন্দরে দেখি আমরা, সুন্দরে আমরা একটা গোল দাগ দিলাম। তাহলে এই সুন্দরটা কোথায় বসবে? গোলাপ দেখতে সুন্দর, গোলাপ দেখতে কেমন? গোলাপ দেখতে সুন্দর, তাই না? তারপরে কি আছে? অতিথির জন্য খাবার রান্না হচ্ছে। অতিথির জন্য আমরা কেমন খাবার রান্না করি? অতিথির জন্য দেখো তো, হ্যাঁ, ওই যে সবচেয়ে শেষে যে শব্দটি আছে মজাদার। অতিথির জন্য আমরা কি মজাদার খাবার রান্না করি, তাহলে এখানে অবশ্যই মজাদার হবে, তাই না? এই যে দেখো, এখানে আছে মজাদার, তাহলে মজাদার এখানে হবে মজাদার। দেখেছো? অতিথির জন্য হবে মজাদার খাবার রান্না হচ্ছে, অতিথির জন্য মজাদার খাবার রান্না হচ্ছে। তারপরে আমরা গানের যাই, আমরা গানের উনুনে যাই, এটা কি হলো? না, এটা তো হবে না। আমরা গানের অনুষ্ঠানে যাই, তাহলে এখানে কি বসবে? হ্যাঁ, এখানে বসবে অনুষ্ঠানে। দেখেছো তোমরা? হ্যাঁ, আমি তাহলে এখানে লিখি আমরা গানের অনুষ্ঠানে যাই, আমরা গানের অনুষ্ঠানে যাই। আচ্ছা, তারপরে দেখি আমরা, আমরা ডিম খাই। আমরা, দেখো তো এখানে সিদ্ধ শব্দটা আছে কিনা। হ্যাঁ, কোথায় আছে সিদ্ধ শব্দটা? এই যে ভাপের পরে সিদ্ধ শব্দটা আছে, দেখেছো তোমরা? তাহলে আমরা সিদ্ধ ডিম খাই, আমরা সিদ্ধ ডিম খাই, ঠিক আছে। তারপর ভাত বসাও, এখানে কি শব্দ আসতে পারে? আমাদের দুটো শব্দ বাকি আছে, তাই না? তাহলে বিখ্যাত, বিখ্যাত এখানে কি আসে? বিখ্যাত ভাত বসাও, না এখানে তো আসে না, মিলে না, তাই না? আর বাকি আছে উনুনে, হ্যাঁ, উনুনে মিলে গেছে। তাহলে এখানে কি বসবে? উনুনে শব্দটা বসবে, উনুনে ভাত বসাও। আমি লিখি দেখো, উনুনে ভাত বসাও। আর আমাদের একটা বাকি আছে, দেখো তো, টাঙালের চমচম, ওখানে একটা শব্দই আছে, কি শব্দটা? বিখ্যাত। ওখানে কি শব্দটা আছে? বিখ্যাত। তাহলে তো ওটাই বসবে এখানে, ওই শব্দটা এখানে বসবে, টাঙ্গাইলের চমচম বিখ্যাত। আমি লিখি আচ্ছা, আমরা তো দেখো এই উনুন শব্দটা তো নিয়েছি, উনুনে ভাত বসাও, তাহলে এই যে উনুনটা আমরা দাগ দিয়ে ফেলি। তারপর কি? বিখ্যাতটাও নিয়েছি, তাহলে
আমরা এই বিখ্যাতটাও দাগ দিয়ে ফেলি, গোল দাগ দিয়ে একটা। দেখো প্রত্যেকটা শব্দই আমরা প্রত্যেকটা লাইনে একটি একটি করে শব্দ বসে কি করলাম, শূন্যস্থান পূরণ করলাম। বুঝতে পেরেছো তোমরা? এবার কি তোমরা পারবে? আমি যেভাবে করলাম সেভাবে কি তোমরা পারবে? তোমরা কি বুঝতে পেরেছো? হ্যাঁ পারবে, তোমরা অবশ্যই পারবে। আচ্ছা তাহলে তো আমরা আজকে কি করলাম, অনুশীলনী 1 করলাম এবং অনুশীলনী 2 করলাম, আর পুরো গল্পটা কিন্তু আমাদের শেষ হয়ে গেছে, তাই না? তাহলে আমরা বাড়ির কাজ নিয়ে নেই। আমরা তো পিঠা নিয়ে গল্প পড়লাম, তাই না? বিভিন্ন পিঠা সম্পর্কে জানলাম। তোমরাও তো নিশ্চয়ই অনেক পিঠা খেয়েছো, তোমাদের পিঠা নিয়ে অনেক গল্প আছে, তাই না? হ্যাঁ তাহলে কি করবে বলো তো, তোমাদের যে পিঠা খেয়েছো সেই পিঠা খাওয়া নিয়ে তোমরা কিভাবে পিঠা খেয়েছো সেরকম একটি নতুন গল্প লিখবে তোমাদের মতো করে। তোমরা এই গল্পটি বারবার পড়বে, বুঝেছো? তাহলেই দেখবে তোমরা একটা তোমাদের মতো করে নতুন গল্প লিখতে পারছো। তাহলে তোমরা কি করবে, মনোযোগ দিয়ে পড়বে আর বাড়ির কাজগুলো করে রাখবে। যখন স্কুল খুলবে তখন শিক্ষককে দেখাবে। আর কি করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, ভালো থাকবে, সুন্দর থাকবে, সচেতন থাকবে। ঠিক আছে? আল্লাহ হাফেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, তাই না? আজকে আমরা তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ে পাঠ গ্রহণ করব। তো গত পাঠে আমরা কি করেছিলাম একটু মনে করো তো দেখি বন্ধুরা। হ্যাঁ ঠিক বলেছো, 9 গুণের নামতাটা কিন্তু আমরা মনে করেছিলাম। আমরা কিন্তু দ্বিতীয় শ্রেণীতে একদম 10 ঘর পর্যন্ত গুণের নামতা শিখে এসেছি, তাই না? হ্যাঁ ঠিক বলেছো। কিন্তু গত পাঠেও কিন্তু আমরা 9 গুণের নামতাটা আমাদের মনে আছে কিনা আমরা কিন্তু এটা দেখেছি। আজকে আমরা কিন্তু 13 গুণের নামতা শিখবো। দেখো কত সহজে এটা আমরা করতে পারি। তো 13 কত দিয়ে হয় একটু চিন্তা করো, 13 কততে হবে? 10 আর 3। হ্যাঁ ঠিক বলেছো। তাহলে দেখো আমি তোমাদের জন্য এখানে একটা জিনিস নিয়ে এসেছি। কি এটা? হ্যাঁ তোমরা সবাই চেনো, এটা হচ্ছে কলমের পাতা। দেখো তো এখানে কয়টা কলম আছে, একটু গুনে নাও। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আমার এই পাতাটিতে কয়টি কলম আছে? হ্যাঁ ঠিক বলেছো, 10টি। তাহলে এটা কিন্তু আমার 10টির বান্ডিল হয়ে গেল। তাহলে 13 হতে আমার কয়টি লাগবে? ঠিক বলেছো, আর 3টি লাগবে। দেখি আমি আরো 3টি কলম নিয়ে আসি। এই দেখো আমি কিন্তু আরো 3টি কলম নিয়ে এসেছি। তাহলে 10 আর 3, তোমরা দেখতে পাচ্ছ 3টি কলম। হ্যাঁ তাহলে 10 আর 3 একসাথে করলে কত হবে বন্ধুরা? 13। তাহলে দেখো এখানে আমার হাতে আছে কি 13 একবার। তাহলে 13 একবারে 13। চলো আমরা আর একটি 13 নিয়ে আসি। এই যে দেখো 10 আর আমার কাছে আরো আছে 3। তাহলে এই যে 10 আর 3 কত হলো? 13। তাহলে এটা হয়ে গেল কিন্তু আমার আরেকটা 13। তাহলে 13 একবারে 13, 13 দুইবারে 26, তাই না? একটু হাতে যোগ করে দেখো তো 26 হলো কিনা। হ্যাঁ ঠিক বলেছো, 13 আর 13 যোগ করে দিলেও কিন্তু 26 হবে। তাহলে আমার এই হাতে থাকলো কিন্তু 2 13, তাই না বন্ধুরা? 2 13 26। দেখি আমি আর একটি 13 নিয়ে আসি। দেখো এই যে 10 আর দেখো এই যেখানে আছে 3টি, দেখতে পাচ্ছ তোমরা সবাই? হ্যাঁ তাহলে হচ্ছে এখানেও কিন্তু হয়ে গেল আমার 13। তাহলে এখানে কিন্তু আমার হাতে আছে 2 13, তাহলে এই হাতে আছে 1 13। তাহলে এটা এখানে নিয়ে আসি। তাহলে এখানে আমার 13 কতবার হলো? 3 বার। ঠিক বলেছো। তাহলে 13 একবারে 13, 13 দুইবারে কত হয়েছিল বন্ধুরা? মনে করো তো। হ্যাঁ 13 দুইবারে হয়েছিল
26। এবার হয়ে গেল আমার 3 13। তাহলে 3 13 তে কত হবে? 26-এর সাথে একটু 13 যোগ করে নাও। কত হয়েছে? হ্যাঁ, ঠিক বলেছো, 13 3 বারে 39। তাহলে দেখি বন্ধুরা আরেকটা 13 নিয়ে আসি। এই যে দেখো 10, আর নিয়ে আসছি 3। দেখতে পাচ্ছ তোমরা? এই যে 10 আর 3 13। তাহলে আমার কিন্তু এখানেও হয়ে গেল 13। তাহলে এই হাতে কিন্তু আমার আছে 3 13, আর এই হাতে আছে কিন্তু 1 13। তাহলে আমি এটা এখানে দিয়ে দিচ্ছি। তাহলে এখানে কয় 13 হলো বন্ধুরা? হ্যাঁ, ঠিক বলেছো, এখানে হলো 4 13। তাহলে 4 13 কত হয়? 39-এর সাথে 13 যোগ করো তো দেখি, ঝটপট যোগ করো, দেখো তো কত হলো। হ্যাঁ, ঠিক বলেছো, 52। তাহলে 4 13 52। তাহলে চলো আমরা একটু বোর্ডে এই কাজটি একটু দেখি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা বোর্ডের দিকে একটু দেখো, কি দেখতে পাচ্ছ? ঠিক আমরা দ্বিতীয় শ্রেণীতে আবার আমরা গত পাঠে যে 9-এর গুণের নামতাটা করেছিলাম তখন ঠিক এরকম ডট। হ্যাঁ, কিন্তু ওই ফোঁটাগুলোর সাথে এই ফোঁটাটার কিন্তু একটু পার্থক্য আছে, বলো তো কি? হ্যাঁ, ঠিক বলেছো, ওটাই কিন্তু ছিল 100 ফোঁটা, এটাই কিন্তু নিয়ে এসেছি 200 ফোঁটা। চলো তো 200 ফোঁটার কিনা আমরা একটু দেখে নিই। দেখো এই পাশে একটু লক্ষ্য করো, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আগের মতোই কিন্তু ওখানে 10 ফোঁটাই আছে, কিন্তু এ পাশে একটু বেশি মনে হচ্ছে, তাই না বন্ধুরা? চলো তো আমরা একটু গুনে দেখি এ পাশে কত। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তাহলে এখানে কিন্তু আমাদের ফোঁটা আছে 200টি। কেন বলো তো? হ্যাঁ, ঠিক বলেছো, কেন এখন আমরা 13-র গুণের নামতা করব? তাহলে 10-এর থেকে আমাদের বেশি লাগবে, দেখেছো না? 10 আর 3, তাহলে আমাদের 10-এর ঘরের বেশি যেতে হবে। চলো বন্ধুরা আমরা 13 একবার নিয়ে দেখি কি হয়। চলো তো সবাই আমার সাথে একবার গোনো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তাহলে আমাদের এই পর্যন্ত হচ্ছে কি 13, তাই না? 13 আমরা প্রথমে কয়বার নেব? একবার। তাহলে দেখি এই এক ঘর আমরা নিই 13। একবার নিলে আমাদের কি হয় একটু দেখি। আমরা কিন্তু আগেও দেখেছি 13 আমরা একবার নিচ্ছি, তাহলে কত হবে বন্ধুরা? 13 একবারে 13। তাহলে আমরা এখানে লিখে ফেলি 13 এক গুণে কত হয়? 13। এবার চলো আমরা দুইবার নিয়ে নেই। 13 দুইবার নিচ্ছি, তোমরা কিন্তু যোগ করে ফেলতে পারো, দেখো তো কত হয়। 13 দুইবারে 13 দুইবারে কত হবে? হ্যাঁ, ঠিক বলেছো, 13 দুইবারে হবে 26। তাহলে আমরা লিখে ফেলি। এইবার আমরা 13 নিব কয়বার? ঠিক বলেছো, 3 বার। 3 বার নিচ্ছি 13। তাহলে 13 3 বারে কত হবে? আমরা কিন্তু একটু আগেই দেখেছিলাম 13 3 বারে কত হয়? 39, তাই না বন্ধুরা? তাহলে আমরা লিখে ফেললাম 39। তাহলে 13 3 বারে কত হলো? 39। তাহলে চলো আমরা আরেকবার 13 নিয়ে নেই, 4 বার। 4 বার 13 নিলে কত হবে? তোমরা একটু যোগ করে ফেলো মনে মনে। 13 নিয়ে নিলাম কয়বার? 4 বার। তাহলে 13 4 বারে কত হবে? 52। ঠিক বলেছো। এরপরে চলো আমরা আর এক ঘর বাড়িয়ে নিই, 5 বার নিই 13। তোমরা কিন্তু 52-র সাথে কিন্তু মনে মনে 13 যোগ করতে থাকো। তাহলে 5 বার নিলাম, তাই না? দেখো 1 2 3 4 5, 5 সারি নিয়েছি। তাহলে 13 5 বারে কত হয় বলো? 65।
তাই না বন্ধুরা? তোমরা কিন্তু এটার সাথে আগেই মনে মনে যোগ করে রাখো 13, যে আমরা 6 বার নিলে কত হবে। দেখো 6 বার নিচ্ছি, 13 6 বার। তাহলে বন্ধুরা 13 5 গুণে কত হয়েছে আমাদের? 65। এবার আমরা 13 6 গুণ নেব, 6 বার নিচ্ছি। দেখো তাহলে 13 6 গুণে কত হবে? 78, তাই না বন্ধুরা? এবার চলো 7 বার নেই, দেখি 13 7 বার কত হয়। 7 বার নেব 13, তাহলে 13 7 গুণে কত হবে? একটু হিসাব করে ফেলো। হ্যাঁ ঠিক বলেছো, 13 7 গুণে 91। চলো আর এক গুণ বাড়িয়ে নেই, আর একবার 13 নিয়ে নেই, তাহলে 8 বার নিয়েছি, তাই না? তোমরা কিন্তু 91 এর সাথে আর 13 যোগ করতে থাকো মনে মনে। তাহলে কতবার নিয়েছি এবার 13? 8 বার। তাহলে 13 8 গুণে কত হয় বন্ধুরা? 104। তাহলে 13 8 গুণে 104। চলো আমরা আর এক গুণ বাড়িয়ে নেই, আর একবার 13 নিয়ে নেই, 9 বার নিচ্ছি, দেখতে পাচ্ছ? হ্যাঁ 13 9 বার নিচ্ছি, তাহলে 13 9 গুণে কত হবে? যোগ করেছো তোমরা 104 এর সাথে 13? হ্যাঁ কত হয়েছে? 117। এবার 10 বার নেব 13। দেখো 13 10 বার নিচ্ছি, তাহলে 13 10 গুণে কত হবে বন্ধুরা? এটা তো অনেক সোজা, তাই না? 13 10 গুণে কত হবে? হ্যাঁ ঠিক বলেছো, 13 10 গুণে 130। চলো তো আমরা একবার এটা পড়ে নেই, আমার সাথে কিন্তু তোমরাও পড়বে, ঠিক আছে? 13 1 গুণে 13, 13 2 গুণে 26, 13 3 গুণে 39, 13 4 গুণে 52, 13 5 গুণে 65, 13 6 গুণে 78, 13 7 গুণে 91, 13 8 গুণে 104, 13 9 গুণে 117, আর 13 10 গুণে 130, তাই না বন্ধুরা? আমাদের গণিত বইয়ের 45 পৃষ্ঠা চলো আমরা সবাই খুলে ফেলি। খুলেছো বন্ধুরা? দেখো আমাদের গণিত বইয়ে 45 পৃষ্ঠায় কিন্তু এই আমাদের 13 গুণের নামতাটা কিন্তু দেওয়া আছে, তাই না? আচ্ছা একটু চিন্তা করো তো, এটা আর কত সহজভাবে এটা করা যেতে পারে? চিন্তা করেছো? কোনো বুদ্ধি খুঁজে পেয়েছো? আচ্ছা আমি তোমাদের একটু সাহায্য করছি। দেখো তো এইভাবে করলে কেমন হয়? দেখো বোর্ডের দিকে লক্ষ্য করো, আমরা কিন্তু 100 100 আলাদা আলাদা করে দুটো ডট কাগজ রেখেছি, তাই না? কেন? দেখো এখানে 13 10 যোগ 3, আমরা যে প্রথমে দেখেছিলাম 10 তার সাথে 3 যোগ করলেই 13। এখানে ঠিক একইভাবে দেখো এখানে কিন্তু এই লাইনে আছে আমার কি 10টা, তাই না বন্ধুরা? এখানে আছে 10টা, প্রত্যেকটা লাইনে কিন্তু এখানে 10 আছে। আর এখান থেকে যদি আমি 3 নেই তাহলে আমার কত হয়ে গেল? এখান থেকে যদি আমি 3 নেই, 10 আর 3 কত হবে? 13। এখন একটু চিন্তা করো বন্ধুরা, আমরা যদি 13 3 বারে কত হয় এটা যদি বার করতে চাই তাহলে কিভাবে করব? 13 3 গুণে কত? তাহলে এখানে 13 কয়বার আছে? 3 বার। আমি 10 কয়বার নিব? 3 বার। তাহলে আমি 10 নেব 3 বার। তাহলে 3 বার 10 নিলে আমার কত হচ্ছে বন্ধুরা? 10 যদি আমি 3 বার নিই তাহলে আমার কত হবে? 30। আবার 3ও নিব 3 বার, তাহলে 3 নিচ্ছি আমি 3 বার। তাহলে 3 3 বার নিলে কত হবে? 9। তাহলে 30 আর 9 যোগ করে দিলে কত হবে? ঠিক বলেছো 39। তাহলে 13 3 গুণে 39। তোমরা কিন্তু যে কোনো সংখ্যায় এভাবে সহজে বের করতে পারবে। আচ্ছা দেখি তো
13 5 গুণে কত হয়? একটু লিখে রাখি এখানে। 13 5 গুণে কত, আমরা এটা বের করব। তাহলে কিভাবে বের করতে পারি? 1 2 3 4 5, তাহলে আমরা 10 নিচ্ছি 5 বার, তাই না বন্ধুরা? তাহলে 10 5 গুণে কত হবে বলো তো? হ্যাঁ, ঠিক বলেছো, 10 5 গুণে হবে কিন্তু 50। ঠিক 3ও কিন্তু আমরা 5 বার নেব। 1 2 3 4 5, 1 2 3, তাহলে 3ও আমি কিন্তু নিচ্ছি 5 বার। তাহলে 3 5 গুণে কত হবে বলো তো? হ্যাঁ, ঠিক বলেছো, 3 5 গুণে হবে 15। তাহলে 50 আর 15 যদি যোগ করি তাহলে কত হবে? একটু হিসাব করে বলো দেখি। হ্যাঁ, ঠিক বলেছো, 50 আর 15 যদি যোগ করে দেই তাহলে আমাদের হয়ে যাবে কত? 65, তাই না? আর একটি করে দেখবে? আচ্ছা চলো, 13 9 বার নিয়ে দেখি তো কি হয়। আচ্ছা লিখি আগে এখানে, 13 9 গুণে কত হয়, চলো আমরা একটু বের করে ফেলি, এটা মুছে ফেলি। তাহলে কয়বার নিতে হবে 10 বন্ধুরা? একটু চিন্তা করে বলো তো। হ্যাঁ, ঠিক বলেছো, 10 প্রথমে নেব আমি 9 বার। 1 2 3 4 5 6 7 8 9, তাহলে আমরা এতটুকু নিয়ে নিচ্ছি। 10 নিচ্ছি কয়বার? 9 বার। তাহলে লিখে ফেলি, 10 9 গুণে কত হবে বন্ধুরা? ঠিক বলেছো, 10 9 গুণে হবে 90, তাহলে লিখে রাখি এখানে 90। আর এবার 3 কতবার নেবে? হ্যাঁ, 3ও নিতে হবে 9 বার। তাহলে এ পাশ থেকে একটি বাদ দিলেই কিন্তু 9 হয়ে যাচ্ছে, তাই না বন্ধুরা? এটাও কিন্তু একটা সহজভাবে তোমরা নিতে পারবে। তাহলে এখানে লিখি, 3 9 গুণে কত হচ্ছে? 3 9 গুণে 27, তাহলে 90 আর 27 একটু যোগ করে দেখো তো কত হয়। যোগ করেছো? কত হয়েছে? হ্যাঁ, ঠিক বলেছো, 117। তাহলে আমরা লিখে ফেলি 117। কি বন্ধুরা, এইভাবে বের করা অনেক সোজা না? তোমরা যে কোনো ঘরের নামতা এইভাবে তৈরি করতে পারবে না? হ্যাঁ, আমি জানি তোমরা ঠিক পারবে। চলো আমরা 46 পৃষ্ঠায় এবার যাই। কি দেখতে পাচ্ছ বন্ধুরা? দেখো তো, ভালো করে লক্ষ্য করো তো কি আছে এখানে। 11 থেকে একদম 20 পর্যন্ত আছে। 11 12 13 14 15 16 17 18 19 20, আর এপাশে আছে কত? 1 থেকে 10 পর্যন্ত। এখানে কি করতে বলেছে দেখো, আমরা যে আগে 100 100 দুটো আলাদা ডট কাগজ থেকে 13 গুণের নামতাটা যে লিখেছি, ঠিক সেইভাবে তোমরা কি এটা পূরণ করতে পারবে না? হ্যাঁ, নিশ্চয়ই পারবে। এখন এটা অনেক সহজ হয়ে গেছে তোমাদের কাছে, তাই না? চলো তো আমরা 2-1টা ঘর এখানে পূরণ করে দেখি আগের মতো করে। দেখো 46 পৃষ্ঠায় কিন্তু আমাদের এই ছকটা কিন্তু আছে, এটা আমাদের পূরণ করতে হবে। তাহলে আমরা এই 100 100 200 ফোটা কাগজটি নিয়ে, ডট কাগজটি নিয়ে যদি পূরণ করি তাহলে আমরা সহজেই পূরণ করতে পারবো না? হ্যাঁ, ঠিক বলেছো, পারবো। দেখি একটা করে দেখি, 11 নাম্বারটা আমরা করে দেখি। তাহলে 11 কত কত দিয়ে 11 হবে বন্ধুরা? হ্যাঁ, ঠিক বলেছো, 10 আর 1। তাহলে 10 আমি এখান থেকে একবার যদি নেই, আর এখান থেকে যদি 1 নেই, তাহলে এখানে কি হলো? 10 1 গুণে কি হবে বন্ধুরা? 10, আর 1 1 গুণে কত হবে? 1, তাই না? তাহলে 10 আর 1 কত? 11। দেখি আমরা এখানে লিখে ফেলি 11। তাহলে 11 2 গুণে কত হবে? 2 বার নেই, এখান থেকে 10 নেব 2 বার, আর 1 নেব 2 বার। 10 2 গুণে 20, আর 1 2 গুণে কত হবে? 2। 20 আর 2 কত হয় বন্ধুরা? হ্যাঁ, ঠিক বলেছো, 22। তাহলে 11 2 গুণে কত হবে? 22। ঠিক একইভাবে দেখো 3 গুণে কত হবে? 11 3 গুণে, তাহলে 10 নিব 3 বার, 10 নেব 3 বার, আর 1 নিব 3 বার। তাহলে আমি আর এখানে লিখছি না, দেখো এখানে 3 10 নিয়েছি, আর এখানে 3টা 1 নিয়েছি, তাহলে 3 10 30, আর 3 30 আর 3 যোগ করলে কত হবে বন্ধুরা? 33। তাহলে 11 3 গুণে কত হবে? 33।
তাহলে এখন আমরা বাকি ঘরগুলো কি পূরণ করতে পারবো না? ঠিক বলেছো, পারবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা চলো, এইভাবে কিন্তু তোমরা করতে পারবে, তাই না? আচ্ছা, আর একটা একটু দেখি, আমরা 15-র ঘরটা একটু করি দেখি। তাহলে 15 কিভাবে হবে বন্ধুরা? 10 আর 5, তাই না? তাহলে 10 একবার নেই, দেখি এখান থেকে 10 একবার নিয়ে নেই। 10 এক গুণে কত হয় বন্ধুরা? হ্যাঁ, তোমরা কিন্তু বলতে পেরেছো, 10 এক গুণে 10। 5 একবার নিয়ে নেই, 1 2 3 4 5। তাহলে 5 নিয়েছি কয়বার? একবার। 5 এক গুণে কত হয়? হ্যাঁ, 5। তাহলে 10 আর 5-এ কত হবে? 15। তাহলে 15 এক গুণে কত হবে? 15। সোজা না বন্ধুরা? আর একটা করবে? আচ্ছা, দেখি এই ঘরটা করে দিই তোমাদেরকে। তাহলে 15 2 বারে কত হবে দেখি। তাহলে 10 কয়বার নিতে হবে বন্ধুরা? হ্যাঁ, 10ও নিতে হবে 2 বার। দেখি এখান থেকে 2 বার নিয়ে নেই 10। 10 2 বার নিলে কত হবে? 10 2 গুণে 20, তাই না? ঠিক এখান থেকে 5ও নেব আমি 2 বার। 5 নেব 2 বার। তাহলে 5 2 গুণে কত? 10। তাহলে 20 আর 10 যোগ করলে কত হবে? ঠিক বলেছো, 30। আমরা এই ঘরে লিখে ফেললাম। কি বন্ধুরা, অনেক সোজা না? তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখলে তো কিভাবে আমি 11-র ঘর এবং 15-র ঘরের এই ডট কাগজ ব্যবহার করে করেছি। তোমরা পারবে না? নিশ্চয়ই পারবে। এটাই কিন্তু তোমাদের বাড়ির কাজ। কি করবে বলো তো? এই ডট কাগজের সাহায্য নিয়ে ঠিক আমি যেভাবে তোমাদের দেখিয়েছি এইভাবে কিন্তু এই 46 পৃষ্ঠার এই যে খালি ঘরগুলো আছে এগুলো কিন্তু আমরা ঠিক এই একই ভাবে পূরণ করব। পারবে না? নিশ্চয়ই পারবে। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, ভালো থেকো, সুন্দর থেকো, সবাইকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? করোনাকালীন সময়ে আশা করি আতঙ্কিত না হয়ে তোমরা সবাই ভালো আছো, সুরক্ষিত আছো। আজকে আমাদের চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের পাঠ থেকে তোমাদের সবাইকে স্বাগতম, শুভেচ্ছা। আজকে আমাদের পাঠ আমাদের বইয়ের অধ্যায় 6 বায়ু। বায়ু কি? তোমাদের মনে আছে আমরা তৃতীয় শ্রেণীতে বায়ু নিয়ে কিছু পড়েছিলাম। বায়ু তোমরা দেখতে পাও? আমরা কি বায়ু দেখতে পাই? আমরা বায়ু দেখতে পাই না। তবে তোমার বন্ধুর যখন চুল উড়বে, গাছের পাতা নড়বে, নদী দিয়ে পালতোলা নৌকা যাবে, ঝড়ো হাওয়া বইবে, ধুলোবালি উড়বে, তখন কিন্তু আমরা বুঝতে পারি এটা বায়ুর কাজ। বায়ুকে আমরা যদিও দেখতে পাই না, তবে বায়ুর অস্তিত্ব আমরা অনুভব করতে পারি। তোমরা কি জানো বায়ু আমাদের কি কি কাজে লাগে? বায়ু আমাদের সবচাইতে প্রথমে কাজে লাগে বেঁচে থাকার জন্য। আমরা এই যে বুক ভরে নিঃশ্বাস নিচ্ছি, এটাও আমরা বায়ু থেকে পাই। আর বায়ুর এই উপাদানটা হলো অক্সিজেন। বায়ুর এই উপাদানটা আমরা পেয়ে থাকি গাছ থেকে। এটা তো তোমরা জানোই। আমরা যেমন গাছ থেকে অক্সিজেন গ্রহণ করি, তেমনি তোমরা এটাও জানো যে গাছ আমাদের থেকে অর্থাৎ বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে নিচ্ছে। বায়ু সম্পর্কে আমরা তো কিছু জেনেছি, আমরা আজকে বায়ুর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। এর মধ্যেই তোমরা জেনেছো বায়ুর একটি বৈশিষ্ট্য হলো বায়ু স্থান দখল করে। আজকে আমরা বায়ুর আরেকটি বৈশিষ্ট্য পরীক্ষার মাধ্যমে জেনে নিব। চলো আমরা বায়ুর বৈশিষ্ট্যের একটি পরীক্ষাতে যাই। এই পরীক্ষাটির জন্য আমাদের প্রয়োজন
দুটো বল, একটি বায়ুপূর্ণ বল আর একটি বায়ুশূন্য বল। বায়ুশূন্য বলটি আমি আগে হাতে নিচ্ছি। তোমরা দেখো বায়ুশূন্য বলটিকে তুমি যেমন খুশি সেভাবেই চাপাতে পারবে, কারণ সে তোমাকে কোনো বাধা দিচ্ছে না। তুমি ইচ্ছে মতো ভাঁজ করতে পারবে বলটিকে, এভাবে ওভাবে যে কোনো ভাবে তুমি বলটিকে ভাঁজ করতে পারবে। আর এই যে অপর দিকে আমার হাতে এই যে বায়ুপূর্ণ বলটি রয়েছে, এই বলটিকে আমি ইচ্ছে করলেও দেখি চাপাতে পারে কিনা। তোমাদের বাসায় যদি বল থাকে এখনই হাতে নিয়ে তুমি বলটি দেখতে পারো। আমি যখনই বলটিকে আঘাত করার চেষ্টা করছি, চাপ দেওয়ার চেষ্টা করছি, তখনই সে আমাকে বিপরীতভাবে ধাক্কা দিচ্ছে। অর্থাৎ আমরা এই পরীক্ষাটি থেকে পেলাম বায়ুপূর্ণ বলটি আমাকে আঘাত করছে, ধাক্কা দিচ্ছে, বায়ু বল প্রয়োগে বাধা সৃষ্টি করে। এই যে বায়ুপূর্ণ বলটি, আমি একে চাপ দিয়ে দেখলাম, চাপ দিয়ে দেখছি, দেখো তোমরা এটাকে আমি মোচড়াতে পারছি না। বায়ুপূর্ণ বলটি উল্টো আমাকে বাধার সৃষ্টি করছে। তোমাদের বাসায় যদি বল থাকে তোমরা এখনই বলটি হাতে নিয়ে দেখতে পারো যে বায়ুপূর্ণ বলটি তোমার সঙ্গে কি আচরণ করছে। আর অন্যদিকে এই যে বায়ুশূন্য বলটি আমি ইচ্ছে মতো একে ভাঁজ করে নিতে পারলাম। তোমরা যখন মাঠে ফুটবল খেলতে যাও তখন তুমি বলটিতে আঘাত করবে, তুমি দেখবে বলটি অনায়াসে শূন্যে উঠে গেছে, কারণ এটি বায়ুপূর্ণ হওয়াতে সে তোমাকে উল্টো বাধা দিচ্ছে এবং সে গতি নিয়ে সামনের দিকে চলে যাচ্ছে। আর অন্যদিকে তুমি যখন এই চুপসানো বলটিকে আঘাত করবে, এই চুপসানো বলটি কিন্তু যাবে না, খুব বেশি দূর যাবে না, কারণ এতে বায়ু নেই, এতে তোমাকে বাধা সৃষ্টি করতে পারছে না, কোনো শক্তি নেই। তাহলে বায়ু বল প্রয়োগে বাধা সৃষ্টি করে। বায়ু বল প্রয়োগে বাধা সৃষ্টি করে। তাহলে আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম বায়ুর একটি বৈশিষ্ট্য হলো বায়ু বল প্রয়োগে বাধা সৃষ্টি করে। চলো আমরা এবার বায়ুর আরো একটি পরীক্ষাতে যাই। বায়ু বৈশিষ্ট্যের আরেকটি পরীক্ষার জন্য আমি তোমাদের জন্য দুটো বেলুন দিয়ে একটি পরীক্ষা দেখাচ্ছি। এই পরীক্ষাটির জন্য আমি তোমাদের সামনে দুটি বায়ুপূর্ণ বেলুন নিয়ে এসেছি এবং এই দুটোকে একটি দাঁড়িপাল্লার মাধ্যমে তোমাদেরকে বোঝাতে চাচ্ছি দুটি বেলুনের ওজন একই। এখন যদি আমরা দেখতে পাই যে একটি বেলুনকে আমি বায়ুশূন্য করে দিলাম, বেলুনটি ফুটো করে দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ আমার দাঁড়িপাল্লাটি একদিকে ঝুলে গেছে। এতে কি প্রমাণিত হয়? এতে প্রমাণিত হচ্ছে বায়ুর ওজন আছে। তাহলে আমরা বায়ুর বৈশিষ্ট্যের আরো একটি বৈশিষ্ট্য পেলাম, তা হলো বায়ুর ওজন আছে। আমাদের আরো একটি বৈশিষ্ট্য হলো বায়ুর ওজন আছে। তাহলে আমরা বায়ুর দুইটি বৈশিষ্ট্য একসঙ্গে দেখতে পাচ্ছি। বায়ু বল প্রয়োগে বাধা সৃষ্টি করে, বায়ুর ওজন আছে। চলো এবার আমরা বই দেখি। 46 পৃষ্ঠাটি তোমরা সবাই খুলে দেখো, আমিও তোমাদের সাথে পড়ছি। আমরা যখন বায়ুপূর্ণ ফুটবলটিকে আঘাত করি বা চাপ দেই, তখন বলের দিক থেকেও একটি বিপরীতমুখী চাপ
অনুভব করি। ফুটবলের ভেতরে বায়ু বলটিকে চুপসে যেতে বাধা দেয়, অপরদিকে চুপসানো বলে যখন আমরা আঘাত করি বা চাপ প্রয়োগ করি তখন বিপরীতমুখী কোনো চাপ আমরা অনুভব করিনি। এর কারণ হলো বলটিতে কোনো বায়ু ছিল না। এই পরীক্ষা থেকে আমরা বুঝতে পারি চাপ প্রয়োগের ফলে বায়ু বাধা প্রদান করে। অপরদিকে আমরা দ্বিতীয় পরীক্ষায় কি পেলাম এবার দেখি। দাঁড়িপাল্লায় ঝোলানো বেলুন দুটির মধ্যে আমরা যখন একটি বেলুনকে আলপিন দিয়ে ফুটো করে দেই তখন দাঁড়িপাল্লাটি হেলানো বেলুনটির দিকে হেলে পড়ে। এর কারণ হলো ফোলানো বেলুনটির মধ্যে তখনও বায়ু আছে এবং সেটি অন্যটির চেয়ে ভারী। এই পরীক্ষা থেকে আমরা বুঝতে পারি বায়ুর ওজন আছে। শিক্ষার্থী বন্ধুরা, বায়ুপূর্ণ বলটিকে যখন আমি আঘাত করেছিলাম তখন কি ঘটেছিল? বলটি আমাকে বিপরীতমুখী বাধা প্রদান করেছিল, কারণ এতে বায়ু ছিল। আর অন্যদিকে চুপসানো বলটিকে আমরা আঘাত করে কি দেখতে পাই? চুপসানো বলটি আমাদেরকে বিপরীতমুখী বাধা দিতে পারেনি, কারণ এতে কোনো বায়ু ছিল না। তাহলে এই পরীক্ষা থেকে আমরা কি দেখতে পাই? বায়ু বল প্রয়োগে বাধা সৃষ্টি করে। আমরা দ্বিতীয় পরীক্ষা যখন দেখি, দ্বিতীয় পরীক্ষাতে আমরা দেখতে পাই যখন আমাদের দাঁড়িপাল্লার উভয় দিকের বেলুনগুলো একই রকম ভাবে ফোলানো ছিল তখন আমাদের দাঁড়িপাল্লা ছিল সমান্তরাল। যেই আমি একটি বেলুন ফুটো করে দিলাম তোমরা দেখতে পেলে আমাদের দাঁড়িপাল্লাটি একদিকে ঝুঁকে পড়লো। অর্থাৎ এতে দেখা গেল বায়ুপূর্ণ যে বেলুনটি ছিল সেই দিকেই হেলে পড়লো, ওই বেলুনটিতে বায়ুর ওজন ছিল। এই পরীক্ষা শেষেও তোমরা কি বুঝতে পারো? এই পরীক্ষা শেষে আমরা সকলেই বুঝতে পারি বায়ুর ওজন আছে। বাতাসের কি ওজন আছে? হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছ। বাতাস যেমন জায়গাও দখল করে, ঠিক সাথে সাথে তার কিছু ওজনও আছে। কিন্তু এটা আমরা কিভাবে পরীক্ষা করে দেখতে পারি? সাধারণ ওজন মাপার যন্ত্রে কি আমরা বাতাস দিয়ে ওজন পরীক্ষা করতে পারবো? অবশ্যই না, কারণ বাতাস আসলে অন্যান্য বস্তুর মতো অতটা ভারী নয়। কিন্তু আমরা আরেকটি সহজ পরীক্ষার মাধ্যমে সহজেই প্রমাণ করে ফেলতে পারি যে বাতাস আসলে তারও ওজন আছে। ঠিক আছে, চলো আমরা দেখি এই পরীক্ষাটি কিভাবে করা যায়। এর জন্য আমাদের প্রয়োজন একটি কাঠি, লম্বা কাঠি নিব আমরা, এবং কাঠির মাঝামাঝি আমরা দড়ি দিয়ে বেঁধে সেটা একটা দাঁড়িপাল্লার মতো তৈরি করব। এবং আমাদের প্রয়োজন হবে কয়েকটি বেলুন। এই পরীক্ষার জন্য আমরা 4টি বেলুন ব্যবহার করব। 1 2 3 4, 4 রঙের 4টি বেলুন নিয়ে নিলাম। এবার বেলুনগুলো আমরা ফুলিয়ে নিব। বেলুন ফুলানো অনেক কষ্ট। এই যে একটা বেলুন বেঁধে নিলাম, বেঁধে আমরা কাঠিটির এক প্রান্তে এটি ঝুলিয়ে দেব। বেলুন বাঁধতেও কিন্তু অনেক কষ্ট হয়। যাক বাবা, একটি বেলুন অন্তত বাঁধতে পেরেছি, দেখি বাকিগুলো বাঁধা যায় কিনা। এই দেখো, একে একে আমরা 4টি বেলুন ফুলিয়ে ফেলেছি। দেখো কি সুন্দর করে 4টি বেলুন আমরা দুই প্রান্তে বেঁধে দিয়েছি। বেঁধে জিনিসটাকে এমন ভাবে আমরা ব্যালেন্স করব যেন জিনিসগুলা সমান্তরালে থাকে, ভূমির সাথে সমান্তরালে থাকে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে দুই পাশের ওজন সমান। এখন আমরা যদি কোনো প্রান্ত থেকে বেলুনের বাতাস বের করে দেই তাহলে কি ঘটে সেটা আমরা দেখব। এর জন্য আমাদেরকে
একটি পিন ব্যবহার করতে হবে। পিন দিয়ে আমরা বেলুনটা ফুটা করে দিব। পিন দিয়ে বেলুনটি ফুটা করার সময় অবশ্যই বড়দের সাহায্য নেবে। আসো এবার বেলুনটি ফুটিয়ে দেই। ওয়াও! সো এই পাশে আমাদের দুটো বেলুনই নাই হয়ে গেছে। এবার দেখি তো আমাদের কোন পাশে ভারী আর কোন পাশে হালকা। দেখতে পাচ্ছ বন্ধুরা, যে যেই পাশে বেলুন আছে এবং বেলুনের ভিতরে বাতাস আছে সেই অংশটি নিচে নেমে গেছে, আর যেই পাশে কোনো বেলুন নেই বা বাতাস নেই তা উপরের দিকে উঠে গেছে। তার মানে এই পাশটা হালকা এবং এই পাশটা ভারী। এ থেকে আমরা প্রমাণ করতে পারি যে বাতাসেরও ওজন আছে। তো এই সহজ পরীক্ষাটির মাধ্যমে তোমরা প্রমাণ করে ফেলতে পারো বাতাসের ওজন আছে। তো আমরা আজকের এই পর্ব থেকে শিখলাম যে বাতাস জায়গা দখল করে, আবার বাতাসের ওজনও আছে। শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠে আমরা কি শিখলাম? বায়ুপূর্ণ বলটিকে আঘাত করে আমরা কি পেলাম? বলটি আমাদের বাধা সৃষ্টি করেছে, অর্থাৎ বায়ু বল প্রয়োগে বাধা সৃষ্টি করে। পরবর্তী পরীক্ষায় আমরা বায়ুর ওজন পরিমাপের জন্য কি যন্ত্র ব্যবহার করেছি? হ্যাঁ, ঠিক বলেছ, দাঁড়িপাল্লা। আমরা এই পরীক্ষাটিতে কি দেখতে পেয়েছিলাম? বেলুনটি ফুটো করে দেওয়ার পর কি ঘটেছিল? হ্যাঁ, তোমরা ঠিক বলেছ, দাঁড়িপাল্লাটি একদিকে ঝুঁকে পড়েছিল। কেন ঝুঁকে পড়েছিল? বেলুনটি, দাঁড়িপাল্লাটি এজন্য ঝুলে পড়েছিল যে ওই বেলুনটি বায়ুপূর্ণ ছিল। এর দ্বারা কি প্রমাণিত হয়? হ্যাঁ, এর দ্বারা প্রমাণিত হয় বায়ুর ওজন আছে। চলো আমরা এবার বাড়ির কাজে চলে যাই। আমি তোমাদেরকে বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই খুব যত্ন সহকারে তোমাদের অভিভাবকের সাহায্য নিয়ে বাড়ির কাজগুলো শেষ করবে। আমাদের আজকের বাড়ির কাজে থাকছে বায়ুর দুটি বৈশিষ্ট্য লিখো। বায়ুর ওজন আছে পরীক্ষাটি করে খাতায় লিখো। আমাদের বাড়ির কাজ, বায়ুর দুটি বৈশিষ্ট্য লিখো, বায়ুর ওজন আছে, পরীক্ষাটি করে খাতায় লিখো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খুব যত্ন করে বাড়িতে বায়ুর পরীক্ষাগুলো করবে। আমি যে বাড়ির কাজগুলো দিয়েছি সেগুলো খাতায় তুলে নিবে। বাড়ির কাজগুলো করে তোমাদের স্কুল যখন খুলবে তোমরা তা শ্রেণী শিক্ষককে নিয়ে দেখাবে এবং নিয়মিত বাড়িতে পড়াশোনা করবে। সুপ্রিয় অভিভাবক বৃন্দ, আপনাদের বিনীত অনুরোধ করছি আপনারা বাড়ির কাজ প্রস্তুতিতে আমাদের শিশুদের সহায়তা করবেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ। Hello students, how are you? I hope you're fine. Okay,
At first, I'm going to play a game with you. How? Please look at the board. I'm going to write some verbal words. Please, action words. Play, paint, sing, make, then teach, drive, okay, please look at this. The words, that is action word. Play, paint, sing, make, teach, and drive. Again, play, paint, sing, make, teach, drive. Good. Okay, now I'm going to do a magic. Please look at this. What is it? Player. Good. Now, painter. Singer. Good. Maker. Teacher. Driver. Okay, I just add ER and R. ER and R with the words, and then it turns into a noun. Okay, the name of an occupation. Like this: player, painter, singer, maker, teacher, and driver. Okay, play, player, paint, painter, sing, singer, make, maker, teach, teacher, drive, driver. Okay, can you guess another words? Okay, we will play later. Now I'm going to start our lesson. Okay, please, everyone, check your English book and open your book, page number 36. Page number 36. Okay, at first, please look at the picture. What do you see in the picture? Can you guess? What's her occupation? Yes, she is a dressmaker. Okay, she is a dressmaker.
What does the dressmaker do? Can you guess? What does the dressmaker do? Yes, the answer is a dressmaker makes dresses. A dressmaker makes dresses. Very good. Can you find the magic word that I was told before? Yes, the magic word, that is make, maker. Okay, good. Now, please look at the next picture. What's the scenery about? Yes, you can easily see there are so many fruits and someone is selling the fruits. Okay, so he sells the fruit. He sells the fruit. That means, can you guess the word? He sells the fruit. Okay, I write sales and fruit. I write sell and fruit. Now I'm going to turn it into an occupation. How? Fruit seller. Okay, fruit seller. Then he sells fruit. Then the question will be, what does a fruit seller do? Okay, I repeat, what does a fruit seller do? Okay, now please look at this picture. Do you know that person? I guess you know. Yes, he is Mr. Rajak. Do you know what he does? Yes, he is a film actor. A film actor. What does a film actor do? Film actor. So, I'm going to find out the word that what is he do? A film actor. Okay, I'm going to find out the verb. What does he do? Okay, I found it. That is act. Good. So, what does a film actor do? A film actor acts in the film. A film actor acts in the film. Good. Now, please look at the next picture. Can you guess? Yes, bus driver. So, what does a bus driver do? Bus driver. Okay, now please look at this. A bus driver. Yes, I found the word. That is drive. Yes, bus driver drives a bus. A bus driver drives a bus. Good. Now look at the next picture. Do you know that woman? Yes, she is a very famous one. Okay, you have to write the person's name. If you think about your mother, then you can write about her name. And if you think about your father, then you can write about his name. And if you think about someone else, then you can write, no problem. Now the question, what does he or she do?
That means his occupation. What time does he or she start work? Then the most important thing, that does he or she like the job? Okay, why or why not? That means why he likes his job or why he or she doesn't like his or her job. That will be the answer. Then what do you think about his or her job? এবং তার জব সম্পর্কে তোমার থিঙ্কিং। What is the person's name? Yes, just think the person's name is Shirin Ahmed. Okay, then I'm going to write the sentences. The person's name is Shirin Ahmed. Okay, then the next question, what does he or she do? Okay, I think she is a teacher, so she is a teacher. She is a teacher. She is a teacher. Okay, and what does she work? She works in a primary school. She works in a primary school. Okay, what time does he or she start work? Okay, she starts her work at 9. She starts her work at 9 a.m. Okay, then does he or she likes her job? Yes, she likes her job because it's her passion. She likes her job. She likes her job because teaching is her passion. Teaching is her passion. Then the last one, what do you think about his or her job? তার জব সম্পর্কে তোমার ধারণাটা কি? Yes, her job is very important because education is the backbone of the nation. So her job is very important. Her job is very important. Because teachers are the backbone of a nation. The person's name is Shirin Ahmed. She is a teacher. She works in a primary school. She starts her work at 9 a.m. She likes her job because teaching is her passion. Her job is very important because teachers are the backbone of a nation. I hope you can understand how you have to write about any occupation. Okay, by answering the set of questions. Okay, now
It's time for your homework. Now you have to write a composition about someone you know by answering the following questions. That is, what is the person's name? What does he or she do? Where does he or she work? What time does he or she start work? And does he or she likes her job? Why or why not? What do you think about his or her job? Okay? Okay, students? So stay safe. Now, goodbye.